কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক সলভিং এর কেমিস্ট্রির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা ইতিমধ্যে পরিবেশ রসায়নের প্রথম যে ক্লাসটি ছিল প্রশ্ন ব্যাংক সলভিং এর, সেই ক্লাসটি আমরা নিয়ে ফেলেছি। তো যারা দেখোনি এখনই ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে ফেলো। আজকে আমরা দেখবো হচ্ছে পরিবেশ রসায়নের সেকেন্ড যে ক্লাসটা, যেখানে আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে বিগত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। প্লাস হচ্ছে দেখবো কীভাবে একটা কোশ্চেনকে আমরা ফেস করতে পারি, বা একটা কীভাবে কোশ্চেনকে আমরা হচ্ছে 4টা অপশনের মাধ্যমে পিক করতে পারি, ছোট ছোট জায়গার ভিতরে ক্যালকুলেশন করতে পারি। এই ধরনের যাবতীয় যে এক্সাম হলের স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো তো আমরা ক্লাসে অবশ্যই শেয়ার করবো, সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই কৃষি বিশ্ববিদ্যালয় বা যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষায় আমরা যদি ঠিকঠাক মতো এক্সাম হলের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো শুরু করি। আজকে যে প্রথম কোশ্চেনটা আমাদের আছে, আমাদেরকে বলা হয়েছে যে আদর্শ পানির ডিও কত। দেখো আমি গতদিন কিন্তু একটা কথা খুব বারবার বলেছিলাম, আজকে আবার বলতেছি। তোমরা অনেকে মনে করো যে ভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন রিপিট হয় কিনা, এটা তো অনেক জায়গায় শুনেছো, ঠিক আছে। তো আমি গতকালকে বলেছি, আজকেও বলতেছি, ভার্সিটি ভর্তি পরীক্ষায় হুবহু কোশ্চেনটা কখনোই রিপিট হয় না, আমাদের টাইপটা রিপিট হয়, ঠিক আছে। গতকালকে যারা ক্লাসটা করেছো তোমাদের মনে থাকার কথা, আমরা এরকমই একটা কোশ্চেন পড়েছিলাম যে হু অনুমোদিত, WHO অনুমোদিত আমাদের পানির যে পিএইচ এর মানটা সেটা কত ছিল, ঠিক আছে। তখন আমি একটা কথা বলেছিলাম, আমাদের দুইটা ছক মুখস্থ রাখতে হবে। একটা ছক ছিল হু অনুমোদিত কোনটা, আর একটা হচ্ছে আদর্শ পানির ক্ষেত্রে কোনটা। দেখো আমাদের কিন্তু আদর্শ পানির ক্ষেত্রে যে ডিওর মানটা কত, এই ঘর থেকে একটা কোশ্চেন চলে আসছে। তাহলে বুঝতে পারতেছো এই যে দুটো ছকের কথা আমি কালকে বলেছিলাম, এই দুটো ছক সবসময় প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা যেখানে পরীক্ষা দিতে যাও সেখানেই দেখবা যে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমরা ফেস করে থাকবা। তো আমার কথা আশা করি বুঝতে পারছি, টাইপটা ইম্পর্টেন্ট, আমাদের কোশ্চেনটা না, ঠিক আছে। আমরা টাইপ নিয়ে বেশি ফোকাস থাকবো, ঠিক আছে। আমি বলে দিব ক্লাসে কোন টাইপ থেকে, কোন ছক থেকে, কোন উদাহরণ থেকে, কোন বক্স থেকে পড়তে হবে, সেগুলো আমি ক্লাসে বলে দিব। তো এখন দেখো আমাদের আদর্শ পানিতে ডিও, তোমরা যদি ছকটা দেখে থাকো তাহলে সেটা মানটা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার। আমাদের হয়তো বইয়ের পিপিএম দেখবা, তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই। পিপিএম মানে হচ্ছে আমার মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে যত মিলিগ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলে 1 ppm। তো এর সাথে আমি চেষ্টা করবো এখন থেকে তোমাদের রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলোর সাথে সাথে পড়িয়ে দেওয়ার। তোমরা ছক থেকে দেখবা যে বিওডি হচ্ছে আমার 1 থেকে 3 ppm, আর সিওডি হচ্ছে 4 ppm থাকে আদর্শ পানির ক্ষেত্রে, ঠিক আছে, বা মিলিগ্রাম পার লিটার বলতে পারো। তাহলে একই সাথে তোমার ডিওটা পড়া হয়ে গেল, সাথে হচ্ছে তোমার বিওডি সিওডি পড়া হয়ে গেল। এটাই হচ্ছে আসলে আমাদের প্রশ্ন ব্যাংক সলভিং এর মানে কি বলবো, যেভাবে প্রশ্ন ব্যাংক সলভ করতে হয় আর কি। তোমরা একটা কোশ্চেন নিয়ে না থেকে সেই কোশ্চেনের আশেপাশে যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে একটু ফোকাস রাখবা। এরপরে আসো 2 নম্বরটাও আমরা কালকে দেখেছি। আমাদের বলেছিল যে এসিড বৃষ্টিতে কোন যৌগটা ব্যবহৃত হয়, বা কোন সালফারে কোন যৌগটা ব্যবহার করা হয়। আমরা গতকাল দেখেছিলাম এটা রাইট আনসার হচ্ছে সালফার ডাইঅক্সাইড। দেখো মাঝে মাঝে কিন্তু 5% মতো হুবহু কোশ্চেনও কিন্তু আমাদের রিপিট হয়ে যায়, তো এটা নিয়ে আশা করি কারণ কোনো কনফিউশন নেই। এরপর 3 নম্বরে আমাদের বলেছে স্থির চাপে আয়তন এবং তাপমাত্রার সাথে যে সম্পর্কটা, সেটা কোন বিজ্ঞানের সূত্র। আমাকে বলছে অ্যাভোগাড্রোর সূত্র, গ্রাহামের সূত্র, চাষের সূত্র, নাকি বলের সূত্র। আমরা যারা এতদিন মোটামুটি ফিজিক্স বা কেমিস্ট্রি পড়ে থাকার কথা, তারা এই কোশ্চেনটা মানে কোনো ব্যাপারই না আশা করতেছি। তারপর আমি কিছু শর্টকাট দেখাচ্ছি যেন মনে রাখতে পারো না। দেখো চ আছে না, চতে মনে রাখবা চাপ, চতে মনে রাখবা হচ্ছে চার্জ, ঠিক আছে। চতে মনে রাখবা চাপ, চতে মনে রাখবা চার্জ। মানে চার্জের সূত্রের ক্ষেত্রে আমার চাপটা স্থির থাকে, বলের সূত্রে অবশ্যই আমার তাপমাত্রা স্থির থাকে, এটা তো আমরা জানি, ঠিক আছে। আর বাকি দুটো তো আমাদের প্রশ্নে আসে না হওয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো যে চতে চাপ এবং চতে হচ্ছে আমার চার্জ। এরপর 4 নম্বরে বলছে হচ্ছে অ্যামোনিয়ার অনুবন্ধী অম্ল কোনটা। খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, ঠিক আছে। প্রতি বছর এই টাইপ থেকে দেখবা যে 1-2টা কোশ্চেন চলে আসবে এই অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষার থেকে। চলো আমরা খুব ইজি একটা ওয়ের মাধ্যমে আমরা শিখে ফেলি কীভাবে আমরা অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারগুলো ব্যবহার করতে পারবো। তার জন্য কি করতে হবে, তোমাকে যেই যৌগটাই দেওয়া থাক তার সাথে চেষ্টা করবা একটা অম্ল বা অ্যাসিডের বিক্রিয়া করাতে। আগে খেয়াল করতে হবে এখানে এমন কি হিসেবে কাজ করতেছে। দেখো আমরা সবসময় মাথায় রাখবা ক্ষারের হয় অনুবন্ধী অম্ল আর অ্যাসিডের হয় অনুবন্ধী ক্ষার। তাহলে অনুবন্ধী অম্ল যেহেতু বলছে, তার মানে অ্যামোনিয়া এখানে ক্ষার হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমি যদি ক্ষার হিসেবে অ্যামোনিয়াকে দেই, তাহলে অবশ্যই আমাকে অ্যাসিড হিসেবে কোনো একটা যৌগ ব্যবহার করতে হবে। আমি সবথেকে কমন যৌগ যেটা, সেটা এই সেলটা ধরলাম। তাহলে অ্যামোনিয়া যদি এই সেলের সাথে বিক্রিয়া করে কি করে বলতো, আমরা সবাই জানি এই সেল একটা প্রোটন ত্যাগ করবে বা হাইড্রোজেন ত্যাগ করবে, অ্যামোনিয়া সেটা গ্রহণ করবে, আর এই সেল একটা প্রোটন ত্যাগ করার মাধ্যমে উৎপন্ন করবে ক্লোরিন মাইনাস, ঠিক আছে। তো কি যেটা বলতেছিলাম আমি, যে এটা যদি একটা ক্ষার হয় এবং ক্ষারের হয় অনুবন্ধী অম্ল, খুব ভালো করে শোনো, ক্ষার একটা প্রোটন গ্রহণ করার মাধ্যমে যে যৌগ উৎপন্ন করে বা যে আয়নটা উৎপন্ন করে তাকে বলা হয় এই ক্ষারের জন্য অনুবন্ধী অম্ল, এই ক্ষারের জন্য অনুবন্ধী অম্ল। আবার একই কথা অ্যাসিডের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো একটা অ্যাসিড একটা প্রোটন বা একটা হাইড্রোজেন ত্যাগ করার মাধ্যমে যে আয়ন বা যে যৌগে রূপান্তর হয় সেটা হচ্ছে ওই অম্লের জন্য তার অনুবন্ধী ক্ষার। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে আমরা বুঝলাম হচ্ছে অ্যামোনিয়া একটা ক্ষার, অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করার মাধ্যমে অ্যামোনিয়া প্লাস উৎপন্ন করে, যার জন্য অ্যামোনিয়ার
অ্যামোনিয়ার জন্য অ্যামোনিয়া প্লাস হচ্ছে তার অনুবন্ধী অম্ল। দেখো NH2 তো হবেই না, আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও হবে না, অ্যান্সার হবে অ্যামোনিয়াম প্লাস। তাহলে আশা করি বুঝতে পারছো NO3- হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাহলে কীভাবে আমরা করলাম অনুবন্ধী অম্ল, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। কোনো একটা অ্যাসিড যদি প্রোটন ত্যাগ করে যে আয়নে রূপান্তর হয় সেটা হচ্ছে সেই অ্যাসিডের জন্য অনুবন্ধী ক্ষার, আর কোনো একটা ক্ষার প্রোটন গ্রহণ করার মাধ্যমে যেই আয়নে রূপান্তরিত হয় সেটা হচ্ছে সেই ক্ষারের জন্য একটা অনুবন্ধী অ্যাসিড। আশা করি বুঝতে পারছো। এবং আমরা 5 নম্বর যে কোশ্চেনটা সেটা বলা হয়েছে নিচে কোনটা অম্লধর্মী। তো এই ধরনের কোশ্চেনগুলো জাস্ট খুব ঠান্ডা মাথায় শোনো, আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, সেই শর্টকাটের মাধ্যমে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। মাথায় রাখবা ধাতুর যে অক্সাইডগুলো সেগুলো হবে ক্ষারধর্মী, ধাতুর যে অক্সাইডগুলো সেগুলো কি ধর্মী হয়, সেগুলো হচ্ছে ক্ষারধর্মী, তার মানে অপশন এ হবে না। এরপর তোমরা যারা একটু মোটামুটি পড়াশোনা করেছো তারা জানা কথা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এটা হচ্ছে একটা উভধর্মী যৌগ, এটা উভধর্মী যৌগ, তার মানে এটাও অ্যান্সার হচ্ছে না। আর এটাও তো একটা দেখো তো ক্ষারের অক্সাইড, তার মানে এটাও একটা ক্ষারধর্মী যৌগ, তার মানে এটা অপশন হবে না। বাকি তো সালফার ট্রাইঅক্সাইড। আর এটা কীভাবে বুঝবা সেটা হচ্ছে মাথায় রাখবা অধাতুর যে অক্সাইডগুলা সেগুলো থেকে হয় অম্লধর্মী হবে না হয় নিরপেক্ষ হবে, না হলে কি হবে বলতো নিরপেক্ষ হবে, অম্লধর্মী হবে নাহলে নিরপেক্ষ হবে। মাথায় রাখবা অতে অধাতু, অতে হচ্ছে অম্লধর্মী, অর্থাৎ অধাতুর যে অক্সাইডগুলা সেগুলো হয় আমার অম্লধর্মী হবে অথবা হয় নিরপেক্ষ হবে। তার মানে দেখো তো এখানে সালফার একটা অধাতু, সালফার একটা অক্সাইড আছে, তার মানে এটা অম্লধর্মী অথবা নিরপেক্ষ হবে। কীভাবে বুঝবো অম্লধর্মী নিরপেক্ষ? মাথায় রাখবা যদি আমার শেষে একটা অক্সিজেন থাকে, যেমন ধরো হচ্ছে আমার N2O, ঠিক আছে, এরকম আরও যে যৌগগুলো আছে H2O, এই ধরনের যৌগগুলোর ক্ষেত্রে দেখো তো শেষে কয়টা অক্সিজেন আছে, অক্সিজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু। তো একটা অক্সিজেন পরমাণু থাকলে মাথায় রাখবা সেগুলো হচ্ছে নিরপেক্ষ যৌগ, আর যদি একাধিক 2 বা ততোধিক অক্সিজেন পরমাণু থাকে তাহলে মাথায় রাখবা হচ্ছে অম্লধর্মী। আমি আরেকবার একটু রিপিট করতেছি, মাথায় রাখবা হচ্ছে ক্ষারের যে অক্সাইডগুলো সেগুলো হচ্ছে আমাদের ক্ষারধর্মী, এবং অধাতুর যে অক্সাইডগুলো সেগুলো হয় অম্লধর্মী নাহলে আমার হচ্ছে নিরপেক্ষ, অতে অধাতু অতে অম্লধর্মী। এখন অম্লধর্মী আর নিরপেক্ষর ভিতরে আমরা পার্থক্য কীভাবে করবো? মাথায় রাখবো হচ্ছে আমরা যদি আমার অধাতুর অক্সাইডের ভিতরে একটা করে অক্সিজেন পরমাণু থাকে তাহলে সেটা হবে নিরপেক্ষ, আর যদি 2 বা ততোধিক অক্সিজেন পরমাণু থাকে তাহলে সেটা হবে অম্লধর্মী। তাহলে আশা করি এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই, তো এগুলো আশা করি বুঝতে পারছো। দেখো এখন আমরা হচ্ছে 6 নম্বর কোশ্চেনটা সলভ করি। আমাকে বলছে হচ্ছে H3PO4 অম্লের ক্ষারকত্ব কত? এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ আমাদের অম্লত্ব ক্ষারত্ব। মাথায় রাখবা অম্লের হয় ক্ষারকত্ব আর ক্ষারের হয় অম্লত্ব, এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কোন একটা অম্ল যত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে তাকে বলা হয় ওই অম্লের ক্ষারকত্ব, আবার কোন একটা ক্ষার যত মোল অম্লের সাথে বিক্রিয়া করতে পারে তাকে বলা হয় ওই ক্ষারের অম্লত্ব। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো দেখো H3PO4 এর অম্লের ক্ষারকত্ব কত আমাকে চাইছে, তাহলে এটা একটা অম্ল, তাহলে এটা যত মোল ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারবে সেটা হবে তার ক্ষারকত্ব। আমাকে যেহেতু এই যৌগটা একটু কমপ্লেক্স টাইপের যৌগ, এই জন্য আমরা আর বিক্রিয়া করতেছি না। আমাদের যেগুলো ছোটো ছোটো যৌগ থাকবে বা নর্মাল যৌগ থাকবে যেমন HCl, H2SO4, অ্যামোনিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের যে যৌগগুলো থাকবে এগুলোর সাথে আমরা যদি অ্যাসিড দেয় তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া করাবো, ক্ষার যদি দেয় অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো, দিয়ে দেখবো কত মোল অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করছে। বাট এটা যদি একটু কমপ্লেক্স যৌগ আমরা আর বিক্রিয়া করাচ্ছি না, আমরা একটু খেয়াল রাখবো, আমরা মাথায় রাখবো H3PO4 যদি হয় তাহলে মাথায় রাখবো হচ্ছে 3টা হাইড্রোজেন যদি থাকে, মানে PO4 এর ক্ষেত্রে O4 থাকলে যে কটা হাইড্রোজেন সে কটা তার ক্ষারকত্ব, O4 থাকলে যে কটা হাইড্রোজেন সে কটা হচ্ছে তার ক্ষারকত্ব, তাহলে হাইড্রোজেন আছে 3টা, আমার ক্ষারকত্ব হবে C। এরকম আরও কিছু যৌগ দেখে চলো, আমাদের দিচ্ছে হচ্ছে H3PO3, দেখো তো এখানে অক্সিজেন কিন্তু একটা কমে গেছে, অক্সিজেন যেহেতু একটা কমে গেছে তাহলে মাথায় রাখবা এখান থেকে হাইড্রোজেন ক্ষারকত্ব 1 কমে যাবে, আবার দেখো আবার একটা অক্সিজেন কমে গেছে তাহলে আমার এখানে ক্ষারকত্ব আরও একটা কমে যাবে। আমি আবার বলতেছি O4 এর সাথে আমার কয়টা হাইড্রোজেন ছিল, 3টা হাইড্রোজেন, তাহলে আমার ক্ষারকত্ব হবে 3। আমার একটা অক্সিজেন কমে গেছে তার মানে আমার এখানে ক্ষারকত্ব 1 কমে যাবে, এখানে তারপরটা তো অক্সিজেন আরও একটা কমে গেছে তার মানে ক্ষারকত্ব আমার আরও একটা কমে যাবে 1। খুবই ইম্পর্টেন্ট 3টা এক্সাম্পল, এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল রাখবা। এরপর লুইসের অ্যাসিড কোনটা মাস্ট ইম্পর্টেন্ট, আমরা গতকালকেও সলভ করেছিলাম, আমি বলেছিলাম বারবার যে আমাদের কিন্তু ভার্সিটি ভর্তি পরীক্ষায় সেম কোশ্চেন আসে না, কিন্তু দেখো আবারও একটা টাইপ আমরা কমন পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালো একটা মানে ইম্পর্টেন্ট একটা টপিক, যারা 24 বা 25-এর আসো বা ভবিষ্যতে যারা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেবে তাদের জন্য খুবই শিক্ষণীয় একটা বিষয়। ভার্সিটি ভর্তি পরীক্ষায় কিন্তু কখনো হুবহু কোশ্চেনটা আমাদের রিপিট হয় না, আমাদের সবসময় হচ্ছে টাইপটা রিপিট হয়, এটা কিন্তু আমি বারবার বলতেছি, ঠিক আছে। তো দেখো লুইস অ্যাসিড কাকে বলে, আমি গতকালকে বলেছিলাম যারা হচ্ছে একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইসের অ্যাসিড। দেখো HCl তো কোনোভাবে একজোড়া মুক্তজোড়ী ইলেকট্রন গ্রহণ করতে পারে না, এই জন্য HCl অবশ্যই একটা অ্যাসিড, বাট সে কিন্তু লুইসের অ্যাসিড না, ঠিক আছে, সে কিন্তু লুইসের অ্যাসিড না। এরপর দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অবশ্যই আমার এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, সুতরাং সে ইলেকট্রন গ্রহণ করতে পারে। ফেরিক ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি আছে, সেও ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো কারো যদি বোঝার সমস্যা হয়, আমরা ছোটোবেলায় করছিলাম না অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে কটা থাকে, 3টা থাকে, 3টা ইলেকট্রন থাকে, তার সাথে যদি আমি 3টা ক্লোরিন দিয়ে দিই, 3টা ক্লোরিন
3টা ক্লোরিন দিয়ে দিই, তাহলে কি হয়ে যায় দেখো তো, 2 4 6টা হলো সর্বশেষ কক্ষপথে, আর অষ্টক পূরণ করতে আমার এখনো 2টা ইলেকট্রন ঘাটতি আছে। তো 2টা ইলেকট্রন ঘাটতি থাকা মানে কি, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটা লুইসের অ্যাসিড, সেমভাবে ফেরিক ট্রাইক্লোরাইড আমার একটা লুইস অ্যাসিড। যদি না বুঝো এরকম একটা চিত্র আঁকা দিলে বুঝতে পারবে। আর এগুলো তো কোনোভাবে হওয়া পসিবল না, এসএল হবে না, জিঙ্ক ক্লোরাইডও হবে না। এরপর আসলে অ্যাম্ফোটেরি যৌগ নয় নিচের কোনটি? অ্যাম্ফোটেরি যৌগ মানে হচ্ছে উভধর্মী যৌগ। আর উভধর্মী যৌগ কাকে বলে আশা করি জানার কথা। যে সকল যৌগ আমাদের অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে, অথবা যদি আমরা আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী বলতে পারি, যে সকল যৌগ আমার হচ্ছে প্রোটন ত্যাগও করতে পারে আবার প্রোটন গ্রহণ করতে পারে, তারাই হচ্ছে অ্যাম্ফোটেরি যৌগ। দেখো তো পানি অবশ্যই কি করতে পারে, পানি যদি প্রোটন ত্যাগ করে দেয় হয়ে যাবে হচ্ছে আমার OH মাইনাস, আর পানি যদি প্রোটন গ্রহণ করে হবে হচ্ছে H3O+, তাই না? তার মানে এটা একটা অ্যাম্ফোটেরি যৌগ। এরপর H3O-, এটা যদি আমার প্রোটন ত্যাগ করে দেয় তাহলে হবে CO3 2-, আর যদি প্রোটন গ্রহণ করে হবে H2CO3। এরপর HSO4-, এও যদি একটা প্রোটন ত্যাগ করে দেয় হয়ে যাবে হচ্ছে SO4 2-, আর যদি প্রোটন গ্রহণ করে হবে হচ্ছে H2SO4। আর OH দেখো, OH একটা প্রোটন গ্রহণ করতে পারে কিন্তু প্রোটন কিন্তু কোনোভাবে ত্যাগ করতে পারে না, তার মানে এটা একটা অ্যাম্ফোটেরি যৌগ নয়। তাহলে আমার রাইট আনসার হচ্ছে OH-। দেখো আমি প্রত্যেকটা অপশন কিন্তু তোমার জন্য ভেঙে ভেঙে দিয়েছি যাতে তোমার জন্য বুঝতে সহজ হয়। এরপর আসলে 9 নম্বর কোশ্চেন আমাকে বলছে 7 গ্রাম নাইট্রোজেন 8 গ্রাম অক্সিজেনের মিশ্রণে আমার নাইট্রোজেনের মূল ভগ্নাংশ কত? মূল ভগ্নাংশ নিয়েও কিন্তু আমরা অলরেডি একটা কোশ্চেন সলভ করেছিলাম। তো দেখো সেম কথাই বলতে হচ্ছে বারবার, যেমন এখানে কিন্তু টাইপটা রিপিট হয়ে গেছে। তো মূল ভগ্নাংশ কীভাবে বের করি? কোন একটা যৌগের মূল ভগ্নাংশ, হচ্ছে ওই যৌগের হচ্ছে মূল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা ইন্টু হচ্ছে যেহেতু মূল ভগ্নাংশ বের করতে বলছে তাহলে তো আমার মোট চাপ দ্বারা গুণ করতে হবে না। আমাদের যদি আংশিক চাপ বের করতে হতো তাহলে মোট চাপ দ্বারা গুণ করতাম। তাহলে আমার আগে বের করতে হবে নাইট্রোজেনের আমার মোট সংখ্যা কত। তাহলে মোট সংখ্যা যদি আমি বের করি তাহলে 7 W/m যদি হয়, n সমান যদি হয় W/m, তাহলে W হচ্ছে 7 গ্রাম আর m হচ্ছে আমরা জানি নাইট্রোজেনে 28। ঠিক আছে, আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 1/4, তাহলে এখানে হবে 1/4। আর যদি আমি অক্সিজেনের ক্ষেত্রে বের করতে চাই, অক্সিজেনের ক্ষেত্রে হবে 8/32, অর্থাৎ হবে এখানেও হচ্ছে 1/4, এখানেও হচ্ছে আমাদের 1/4, 4টা 32। ঠিক আছে, এখন আমি কি করব, জাস্ট 1/4 ডিভাইড বাই 1/4 প্লাস 1/4, এটা জাস্ট একটু হাতে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ছোটোবেলা অনেকবার করছো, 4 4 হবে 16, এখানে হবে 4 আর 8, অর্থাৎ এখানে হবে হাফ। তাহলে আমরা যদি 1/4 লিখি, 2টা যদি উপরে চলে যায় 1 চলে আসবে, 2 2 সমান হচ্ছে হাফ, হাফ, অথবা আমরা বলতে পারি 0.5 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমার 9 হচ্ছে বি। তো ঠিক আছে, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে বি। তাহলে আশা করি বুঝতে পারছো, জাস্ট হাতে ক্যালকুলেশন একটু করতে হবে, সূত্রগুলো জানতে হবে, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমাদের জন্য একদম পানি ভাত। এবার 10 নম্বর আমাকে বলছে হাইড্রোজেনের সংকট তাপমাত্রা কত? সংকট তাপমাত্রা এটা একটু মনে রাখতে হবে, সেটা মানটা হচ্ছে -240°C। তারপরে হচ্ছে হাইড্রোজেন সহ হিলিয়াম আছে, ঠিক আছে, হিলিয়াম হাইড্রোজেন এদের ক্ষেত্রে সংকট তাপমাত্রা মুখস্থ রাখবা। আর এটা হচ্ছে আমার উৎক্রম তাপমাত্রা আছে, সেটাও একটু মুখস্থ রাখবা। ঠিক আছে, এগুলো পরীক্ষায় ডিরেক্ট জ্ঞানমূলক টাইপের কোশ্চেনগুলো চলে আসে। তো আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে হাইড্রোজেন সংকট তাপমাত্রা হচ্ছে -240°C। আরও কি দুটো পড়তে বললাম, একটা হচ্ছে সংকট তাপমাত্রা হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে, আর হচ্ছে উৎক্রম তাপমাত্রা হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে। একটু পড়ে ফেলবা। আরও কয়েকটা যৌগ মৌল বা যৌগ আছে, সেগুলো একটু দেখে নিবা। এরপরে আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করি। আমাকে বলছে 30°C তাপমাত্রা 740 মিলিলিটার পারদ 25 মিলিলিটার কোনো একটা গ্যাস ছিল, সেই গ্যাসের আমার টোটাল কয়টা অণু আছে? ঠিক আছে, তো এরকম কয়টা অণু আছে, কয়টা পরমাণু আছে, এক্ষেত্রে আমরা চেষ্টা করবো হচ্ছে মোল সংখ্যা বের করা। তো আমরা জানি এক মোলে কতটি অণু থাকে, আমরা জানি 6.023 × 10⁻23 অণু থাকে। তাহলে আমরা সেই মোল সংখ্যা, যত মোল সংখ্যা আমাদের বের হবে তত দ্বারা গুণ করে দিলেই, অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করে দিলেই কিন্তু আমরা পাবো। তো বলা যতটা সহজ, করা কিন্তু ততটা সহজ হবেও না, আমরা কিন্তু একদম অ্যাকুরেট মানটা পাবো না। এবং দেখো এই দুটা ভ্যালু কিন্তু আমাদের খুব কাছাকাছি দেওয়া আছে। তো কাজে এই ধরনের কোশ্চেন যেহেতু অনেক আগে আসছিল, তো আমরা বলতে পারি যে এখন বর্তমানে আসলে এই ধরনের কোশ্চেন আসবে না, আমরা ক্যালকুলেটর ছাড়া যেগুলো করতে পারি সেই টাইপের কোশ্চেন আসবে আশা করি। তারপর আমরা চেষ্টা করব যতটুকু আমরা ভ্যালুটা কাছাকাছি যেতে পারি। ঠিক আছে, একদম অ্যাকুরেট না হলেও যতটুকু আমরা কাছাকাছি যেতে পারি। তো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে PV = nRT। তো এখান থেকে যদি আমরা বলি n = PV/RT, তো আমাদের P এর ভ্যালু কত? P এর ভ্যালু হচ্ছে 740 মিলিলিটার পারদ। আমরা চেষ্টা করব এটাকে হচ্ছে ATM এককে এবং আয়তনটাকে হচ্ছে লিটার এককে নিয়ে আসার। তাহলে আমি কি বলতে পারি? 740 / 760 ইন্টু হচ্ছে আমাদের 25, যেহেতু মিলিটার আছে, আমি এটাকে লিটার করলে 1000 দ্বারা ভাগ করতে হবে, অথবা 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আর নিচে কি আছে? নিচে হচ্ছে R এবং T। আর হচ্ছে আমার মোলার গ্যাস ধ্রুবক, আমি এটাকে ধরলাম লিটার অ্যাটমসফিয়ার এককে, এবং টেম্পারেচার দেওয়া আছে 303 দেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার n এর ভ্যালু। এটার সাথে যদি আমি 6.023 × 10⁻23 গুণ করে দিই একবারে, তাহলে কিন্তু আমি কয়টা পরমাণু আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। এখন এই পুরো ভ্যালুটাকে আমরা যতটা পারা যায় একটু ছোটো করার চেষ্টা করি। দেখো
আমার এখানে 0 যদি আমি কেটে দিই তাহলে এখানে 74/76। তো আমরা বুঝতে পারতেছি এই ভ্যালুটা 1-এর থেকে সামান্য একটু কম, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে 0.9 সামথিং হবে। আর এই যে ভ্যালুটা আছে 0.081, এটাকে আমরা ধরলাম হচ্ছে 0.1 ধরলাম, ঠিক আছে, 0. কত ধরলাম 1 ধরলাম। দেখো তো 8-এর পরে আছে 8-এর আগে আছে 0, তার মানে আমি এটাকে 0.1 ধরতে পারি যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। আবার 303কে আমি আপাতত ধরলাম 300, তাহলে 25কে 300 দ্বারা যদি ভাগ করি 5 দিয়ে যায়, অ্যান্ড দেন হচ্ছে আমার 5 দিয়ে 300 দিয়ে যেতে 60, এবং 5কে যদি 60 দিয়ে যায় তাহলে হচ্ছে 12, তার মানে নিচে একটা 12 থাকবে 1/12। এরপরে আমাদের যদি আমরা আরও একটা 6 আছে, এই 6.02কে আমরা 6 ধরতেছি, এবং আমার 10 টু দি পাওয়ার কত আছে বলতো, 23 থেকে 3 মাইনাস হয়ে গেলে হচ্ছে 10 টু দি পাওয়ার 20। তাহলে আমরা বুঝতে পারতেছি কোন একটা সংখ্যা যদি আসে 10 টু দি পাওয়ার 20 হওয়া পসিবল, তার মানে আমার দুইটা অপশন কিন্তু অলরেডি আমার বুঝতে পারি, দুইটা অপশন আমরা অলরেডি এলিমিনেট করে ফেলেছি। তো এখন দেখো এটা আমার কতটা কাছাকাছি যেতে পারি, এখানে যদি আমরা কাটি তাহলে এটা আসবে 9, এবং এখানে যদি কাটি তাহলে আসবে হচ্ছে 1/2, এবং এখানে আসবে 10 টু দি পাওয়ার 20। তাহলে 9কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 20। কিন্তু 4.5 কেন হবে না, কারণ আমরা দেখো অনেক জায়গায় আমরা মানগুলো কিন্তু মানে কম ধরছি, ঠিক আছে। এখানে 74/76 1-এর থেকে সামান্য কম, এখানে আমরা জাস্ট 0.9 ধরেছি। আবার এখানেও দেখো 1-এর 0.081 ছিল, যেটাকে আমরা 0.9 ধরেছি। আবার এখানে 303 ছিল, আমরা 300 ধরেছি। তার মানে আমরা বুঝতে পারতেছি, আবার ইভেন এখানেও আমরা 6 ধরেছিলাম, তার মানে আমরা বুঝতে পারতেছি এই মানটা 4.5 এর চেয়ে বেশি হবে। কতটা বেশি হবে আমরা কিন্তু একদম অ্যাকুরেট বলতে পারবো না। তো এক্ষেত্রে যেটা বলতেছিলাম যে তোমার এখন যদি কোশ্চেন আসে সেই মানগুলো একদম তোমার 4টা অপশন দেখা যাবে, এত কাছাকাছি না দিয়ে হয়তো দেখা যাবে এটা 6 দিয়ে দিল। তুমি যদি এটা 6 থাকতো তুমি খুব সহজে বুঝতে পারতেছো 4.5 এর চেয়ে একটু বেশি হবে, এবং 10 টু দি পাওয়ার 20 হবে অবশ্যই 5.894। আশা করি বুঝতে পারছো। এই ধরনের কোশ্চেনে খুব প্যানিক করার কিছু নাই, ঠিক আছে। যদি আসেও তো আমি এটা টাচই করবো না, কারণ এই ধরনের কোশ্চেন গেলে তোমার টাইম তো কিল করবেই, সাথে হচ্ছে তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তুমি 5 মিনিটে যদি একটা দেখাও সেটা খুব একটা লাভ হবে না, তোমার আরেকটা ফ্রেন্ড 5 মিনিটে আরও 5টা কোশ্চেন দেখাবে, এবং সে ভর্তি যুদ্ধে কিন্তু এগিয়ে থাকবে। এরপর নেক্সট কোশ্চেন আমাদের অক্সিজেন গ্যাসের সন্ধির তাপমাত্রা চাইছে, অথবা ক্রান্তির সন্ধির তাপমাত্রা অথবা ক্রান্তির তাপমাত্রা। আমি একটু আগে বলে আসছি সন্ধির তাপমাত্রা, ক্রান্তির তাপমাত্রা, উত্তম তাপমাত্রা, ঠিক আছে, সংকট তাপমাত্রা, এই যেগুলো একটু মাথায় রাখবা। অক্সিজেন গ্যাসের সন্ধির তাপমাত্রা হচ্ছে আমাদের সি নাম্বার অপশনটা 118.-118.4 ডিগ্রি সেলসিয়াস। এরপর সব বয়লের চাষের সমানুর সূত্র কোনটা, এটা আমরা জানি, আর সন্দেহের কিছু নাই, P1 বা T1 = P2 এরপর বলছে আমাদের 1 লিটার পানিতে 0.05 মিলিলিটার আর্সেনিক থাকলে সেই আর্সেনিকের ঘনমাত্রা কত, আমাদের ppm এ নিয়ে যেতে হবে। আমরা খুব ভালো করে জানি, আমরা গত লেকচারে আমরা বলেছি 1 ppm সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম, প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম আমার দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলে 1 ppm। তাহলে দেখো আমার মিলিলিটার কত দেওয়া আছে, 0.05 মিলিলিটার দেওয়া আছে, সরি আমার লিটার দেওয়া আছে 1 লিটার, এবং মিলিগ্রাম হবে, এটা হবে মিলিগ্রাম। তাহলে আমাদের 1 লিটার পানিতে 0.05 মিলিগ্রাম আছে, তার মানে আমরা একে বলতে পারি 0.05 ppm। আশা করি কোনো সমস্যা নাই। আর লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের আমাদের যে ডুবুরি আছে তাদের সিলিন্ডারে অক্সিজেনের সাথে আর কোন গ্যাসটা ব্যবহার করা হয়, আমরা সবাই জানি হিলিয়াম ব্যবহার করা হয়। এর সাথে সাথে হিলিয়াম, নিয়ন, আর্গন, কৃপন, জেনন, অর্থাৎ যে সকল আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো ব্যবহারগুলো খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু খুব কোশ্চেন আসে। তো এই ছিল মোটামুটি পার্ট 2তে। আমাদের আরেকটা পার্ট আছে, সেখানে আমরা অ্যাটলিস্ট 15 থেকে 20টার মতো কোশ্চেন সলভ করবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবেশনা দেখে যত ধরনের কোশ্চেন আসা সম্ভব সবগুলো শেষ হয়ে যাবে। তো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদেরকে মেনশন দিতে পারো। থ্যাংক ইউ সো মাচ।